আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে এই মুহূর্তের খবরে। শহরে রহস্যজনক ঘটনা, প্রতাপগড় স্টিল ব্রিজের নিচে যুবকের দেহ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ। রাজধানী প্রতাপগড় স্টিল ব্রিজের মধ্যে নিচ থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। তার নাম মিঠুন সরকার, বয়স 28, বাড়ি খোয়াই রামচন্দ্র ঘাট এলাকায়। মৃত যুবকের পিতা জানান, মিঠুন সবসময় বাড়িতে থাকতো না, মাঝে মধ্যে বাড়িতে যেত এবং সে কোথায় থাকতো সে বিষয়েও কাউকে কিছু বলতো না। মাঝে মধ্যে বাড়ির লোকজনদের কাছ থেকে টাকা আনতো। গত 4 থেকে 5 দিন আগে তার মার কাছ থেকে 200 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল সে, তারপর আর বাড়ি যায়নি। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। বৃহস্পতিবার সকালে মেয়ের কাছ থেকে খবর পেয়ে ছুটে এসে দেখে ছেলের ঝুলন্ত দেহ। স্থানীয়রা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত যুবকের পিতা আরো জানান, কি কারণে ছেলে আত্মহত্যা করেছে সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। তবে গত 1 বছর আগে মিঠুনের স্ত্রী চলে গেছে, তারপর থেকে সে উদাসীন ছিল। এছাড়া সংসারে আর কোনো বিষয় নিয়ে ঝামেলা ছিল না। আমি গেছি দোকানে যাওয়ার পরে আমি সব কিছু রেডি করেছি দোকানে। আমি বিভিন্ন দোকানে কাজ করি। এখন মাইয়া ফোন করছে, ভাইয়া ফাঁসি লাগছে। কোন জায়গা হয়েছে? স্টিল বিক্রি। তখন আমি বলছি আমি আইতেছি। মালিক আইছে না, মালিক আইছে দিয়ে মালিক হয়েছে তারপর যাও। আইসির ছেলের কি অবস্থা পাইছে? অত লট কেনা পাইছে। এটা কি কোনো কাজের সঙ্গে নাকি? না না, ওই জানো এরকম মানে আত্মহত্যা করার কারণটা কি? কেমন কম স্যার? বাড়ির মধ্যে কোনো মানে সমস্যা? না না না, এমনি কোনো। আমার এক ছেলে ওই আর কি দেখো, আমার নাতি একটু কি করতো ছেলে? হয়তো বাঙ্গাচড়া তো গাইতো। আপনার ছেলের বউ কই? ছেলে বউ তো 1 বছর ধরে ইয়ার লোকের জন্য কইটা গেছে। গেছে গা? কই আছে এখন? কোথায় না তো বাপের বাড়িতে আছে না অন্য কারোর সঙ্গে? আচ্ছা, ছেলের বউরে খবর দিছে? না, আমি আজকে সকালবেলা আমি কেমনে খবর দিব? কি মনে হয় মানে বউ না থাকার কারণে কি আত্মহত্যা করতে পারে? কেমনে কমবো স্যার? আপনারা সঙ্গীত থাকতো? আমার লোকে তো নিজে বুঝেন না, এক পোলা আমার পাথরের পোলা না, আমার লোকে কি দিত। আর আমার সংসার তো কোনো বেজালই নাই। কত বছর আগে বিয়ে করাইছিলেন? বিয়ে করছে আজকে প্রায় 9-10 বছর। আর বউ যে গেছে কতদিন হয়েছে? মনে হয় কাছে গেছে। ছেলে মেয়ে আছে কি? ওই তো আমার এক নাতি আছে। ছেলের নাম কি? নাতি? আপনার ছেলের নাম কি? মিঠুন সরকার। বয়স কত? বয়স একটা এটা তার 30-এর ভিতরে। আচ্ছা। ছেলের অস্বাভাবিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে পিতা। তবে এদিন 7 সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। তবে পশ্চিম আগরতলা থানাধীন বটতলা পুলিশ ফাঁড়ি অন্তর্গত স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিদিন সন্ধ্যা থেকে নেশা কারবারিদের মুক্তাঞ্চল হয়ে ওঠে। সবচেয়ে বড় বিষয় হলো, রাস্তায় ঘোরাঘুরি করা কিছু যুবককে নিয়ে বটতলা জহর ব্রিজ থেকে শুরু করে স্টিল ব্রিজ এবং দশমী ঘাট সহ রাজধানী দক্ষিণাঞ্চলে একটি বড় গ্রুপ রয়েছে, যারা দিনে 24 ঘন্টা ড্রাগস সেবন করে এলাকার পরিস্থিতি বিষিয়ে তুলছে। পুলিশ প্রশাসনের কোনো রকম টহলদারি না থাকায় চলে ড্রাগস মাফিয়াদের আনাত্রাও। স্থানীয়রা এই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়ছে। বহিরাগত যুবকরা এখানে এসে অবাধে নেশা সামগ্রী বিক্রি করে, আর সবটাই অবগত হয়েছে পুলিশ বাবুরা। কিন্তু পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে এলাকার নিয়মিত টহলদারি এবং কোনো নেশা কারবারিকে জালে তোলার উদ্যোগ গ্রহণ করে না। এতে করে এলাকার পরিস্থিতি দিনে দিনে মানুষকে চিন্তায় ফেলছে। মিঠুনের মৃত্যুর পেছনে আসলে কি রহস্য রয়েছে সেটা সুষ্ঠু তদন্ত হলেই বের হয়ে আসতে পারে বলে মনে করছে এলাকাবাসী। তবে খুন নাকি আত্মহত্যা সেটা বিনা তদন্তে বলা মুশকিল। শান্তন টিভি। গোমতী নদীর জলে ক্ষতিগ্রস্ত 3টি বাড়ি পরিদর্শনে গেলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ দপ্তরের আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত বাড়ির মানুষদের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী, এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্যথায় সরিয়ে নেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় প্রবল বৃষ্টির ফলে গোমতী নদীর জল বেড়ে গেছে। আর এই নদীর জল বেড়ে যাবার ফলে উদয়পুর ছনবন স্থিত গোমতী নদীর পাড়ে 3টি বাড়ি খুব বিপদজনক অবস্থায় রয়েছে। একটি বাড়ি নদীর জলে তলিয়ে গেছে। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শনের জন্য যান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাথে উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ পূর্ত জল সম্পদ দপ্তরের আধিকারিকগণ ও মহকুমা শাসকও ছিলেন মন্ত্রীর সাথে। প্রথমে তারা গোমতী নদীর পাড়ে গিয়ে জলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। নদীর জলে জীবন আচার্যের একটি ঘর নদীর জলে তলিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে অবগত হতে পেরে দুঃখ প্রকাশ করেন। তারপরে তাপস সরকার ও উত্তম ভৌমিকের ঘরগুলো পরিদর্শন করেন।
তিনি পরিদর্শন শেষে বলেন, গত কিছুদিন ধরে প্রচন্ড বৃষ্টির ফলে গোমতী নদীর জল বেড়ে গেছে, আর এতে উদয়পুরের নদীর পাড়ের 3টি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। তিনি দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বাড়িগুলোকে রক্ষা করার জন্য সমস্ত ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, নতুন করে উদয়পুরে আরেকটি ব্রিজ তৈরি করার জন্য কাজ চলছে। প্রচন্ড বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক জায়গাতে নদীর জল বেড়ে যাওয়ার কারণে মানে এটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের নদীর পাড়ে বাড়ি। এটা শুধুমাত্র গোমতী নদীর পাড়ের ব্যাপার নয়, মূল নদী তো সেইম একটা বিপজ্জনক অবস্থা আছে। তো আমাদের সরকারের নোটিশও আছে যে এটা নিয়ে আমাদের সংশ্লিষ্ট দপ্তর, ওয়াটার রিসোর্স এবং পিডব্লিউডি, বাকি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, সবটা নিয়ে আলোচনা চলছে। এবং এখানে এই গোমতী নদীর তীরে এখানে যে 3টে বাড়ি আছে, অটোমেটিক তারা খুব বিপজ্জনক অবস্থায় আছে এবং খুব একটা অন্যরকম বিপদ হতে পারেনি। এখানকার অ্যাডমিনিস্ট্রেশন বা পুরো পরিষদ সঙ্গে সঙ্গে টেক আপ করে এদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এখন এগুলো যাতে কোথাও আগামী দিনে বিপদ না হয়, আমার সঙ্গে এখানে চেয়ারম্যান উদয়পুর পুর পরিষদ আছেন, এখন আমার সঙ্গে SDM সাহেব আছেন এবং ওয়াটার রিসোর্সের সুপার ইঞ্জিনিয়ার সহ অন্যান্য সব অফিসিয়ালস আছেন, এখানকার কাউন্সিলর আছে। কথা হচ্ছে এগুলো খুব অতি দ্রুত গতিতে যাতে মেরামত করা যায় এবং প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা সব করা, তার জন্য সমস্ত আধিকারিক আমরা দেখছি। আমরা খুব সহজে এটা কাজ ধরবো এবং এটা অবশ্য সকলেই জানেন যে এখানে নতুন ব্রিজ হচ্ছে। স্বাভাবিক ব্রিজের কাজ করতে গেলে কোথাও এটার জন্য একটা ওয়াটার মানে এটা মুভমেন্টটা এদিকে ঘুরে যাওয়ার পরে এখানে বিপজ্জনক হয়েছে। এছাড়াও আমরা এখানে প্রোটেকশনের জন্য অলরেডি কাজ করছি, ডিপার্টমেন্ট সামনে অনেক কাজ করছে। তো এখন যাতে আর কোনো বিপদ না হয় তার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে এবং আমরা আর এর ফলে নদীর বাঁধ কিছুটা ঘুরে যাবার ফলে এই সমস্যা হয়েছে। কিন্তু সরকার নদীর পাড়ে বাড়িগুলোকে রক্ষার জন্য সব ব্যবস্থা ইতিমধ্যে নেবার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের বলা হয়েছে, আর ইতিমধ্যেই তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি। শান্তন টিভি। পাচারের উদ্দেশ্যে আনা মহিষ আটক করে 1,20,000 টাকার বিনিময়ে ছেড়ে দিল বিলোনিয়া থানার পুলিশ। এই টাকা দিয়ে নাকি পুলিশ আধিকারিক থেকে শুরু করে থানার পুলিশ কনস্টেবলদের পকেটেও পর্যন্ত পৌঁছচ্ছে। মহিষ পাচার বাণিজ্যে নতুন সংযোজন দক্ষিণ জেলায়। গরু পাচারের পর এবার মহিষ পাচারের বাণিজ্যের নাম লেখালো পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত পাচারকারীরা। ঘটনা বিলোনিয়া থানাধীন মরুরমুখ তবলা চৌমুহনী এলাকায়। রাত 8টা নাগাদ বিলোনিয়া থানার পুলিশ টহলদারির সময় বোলেরো গাড়ি বোঝায় 6টি মহিষ আটক করতে সক্ষম হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, আটক করার পরও তদন্তের নামে তালবাহানা নিয়ে পাচার বাণিজ্যের সঙ্গে যুক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টায় ব্যস্ত ছিলেন কর্তব্যরত আধিকারিক রাহুল রিয়াং। একটু কর না কি হয়েছে ঘটনা না, মানে অনেকক্ষণ ধরে যতটুকু খবর যে অনেকক্ষণ ধরে 6টা মহিষ তবলা চৌমুহনীতে আটকানো হয়েছে পুলিশ, বিলোনিয়া থানার পুলিশ, কিন্তু এখন অব্দি থানাতে নেওয়া হইতেছে না। Going on regarding the documents. After that, if the proper documents has been shown, and if not proper documents not been shown, then accordingly action will be taken as per the law. না দেখেন স্যার, প্রতিনিয়ত যে 80 ফুট দিয়া প্রতিনিয়ত 80 ফুট দিয়া মানে গরুর গাড়ি না কইলেও আপনার 20 থেকে 25টা গাড়ি প্রতিনিয়ত যাইতেছে, কিন্তু এরপরও বিলোনিয়া থানার পুলিশ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতেছে না। পাশাপাশি এখন রাত্রে 10টা বাজে আজকে, তো এখন মহিষ 6টা নিয়ে একটা বুলেরো গাড়ি ধরা হয়েছে, কিন্তু এখন অব্দি থানাতে নেওয়া হইতেছে না। এবং আপনারা কইতেছেন যে ইনকোয়ারি করতে আছেন, আরে যদি এমন যদি হয় বিষয়টা তো থানাও অবগত আছে যে গরুর গাড়িগুলা নিয়ে। তো সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হয়েছে এখন মহিষ নিয়ে ধরা গেছে, তো এত রাত্রেবেলা এটির কই নিয়ে যাইতেছে, নিশ্চয় পাচারের উদ্দেশ্যে এটা। That's what I'm saying. I'm already in the process of inquiring his document, and I have also already informed the UC executor regarding the matter. And as per the instruction, I have been inquiring the document, and it is not left or any documents I'm being inquiring. That's why I'm seeing his document and then the vehicle documents everything. Then I have informed to my officer, to my senior officer, what to be taken action and what not to be taken action. Then as per their instructions, they are preliminary, they are telling to do inquiry. Accordingly, I am checking the documents after that. দীর্ঘ 2 ঘন্টা ধরে অন্ধকার রাস্তায়ও জনমানব শূন্য এলাকায় এই গাড়িকে আটক করে কথাবার্তা চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে স্থানীয় সূত্র থেকে। এই খবর পৌঁছায় সংবাদ প্রতিনিধিদের কাছে। সংবাদ প্রতিনিধিরা যখন রাহুল বাবুকে এই বিষয়ে জানতে চায়, তখন তিনি তদন্ত প্রক্রিয়া চলছে বলে কাজ চালিয়ে দেওয়ার চেষ্টা চালান।
গাড়ির চালক উদয়পুর নিবাসী কবির হোসেন জানান, এগুলি কুমারঘাটের ফটিকরায় থেকে নিয়ে আসা হয়েছে। মনুরমুখ আসার পর পুলিশ আটক করে। তার কাছ থেকে কোনো সদুত্তর পায়নি সংবাদ প্রতিনিধি। সূত্রে খবর, এই মহিষগুলো গজারিয়া গরু পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত রাকেশ, উৎপল এবং বিল্টু। তাদের হাত ধরে প্রতিনিয়ত গোমাতা ত্রিপুরা রাজ্য থেকে পার করে দিচ্ছে বাংলাদেশে। আর তাদের সহযোগী হিসেবে কাজ করছে দক্ষিণ জেলা পুলিশের বিলোনিয়া থানা ও ঋষ্যমুখ ফাঁড়ি থানা। অভিযোগ রয়েছে, বিলোনিয়া থানার বিরুদ্ধে ৮০ ফুট এলাকা দিয়ে প্রতিদিন কম করেও ২০ থেকে ২৫টি গাড়ি গরু বোঝাই হয়ে পাড়ি দিচ্ছে গজারিয়া, মতাই ও ঋষ্যমুখ এলাকায়। আর পুলিশ এগুলিকে সেফ গার্ড দিয়ে পার করে দিচ্ছে। একদিকে যেমন চৌড়া চালান পশু এপার ওপার হচ্ছে, অন্যদিকে মোটা অঙ্কের অর্থ পুলিশের পকেটে ঢুকছে নিয়মিতভাবে বলে জানতে পারে স্থানীয় সংবাদকর্মী। আরো জানা যায়, হিসাব রক্ষা করার জন্য রাখা হচ্ছে প্রতিটি থানায় একজন করে আধিকারিক, যার তত্ত্বাবধানে এই অবৈধ টাকা ভাগ বাটোয়ারা করে নিতে সক্ষম হয় পুলিশ বাবুরা। যদি সংবাদ প্রতিনিধি এই ঘটনার খবর না পেত, তাহলে এই মহিষগুলো অনায়াসে পাচার হয়ে যেত বাংলাদেশে। এখন অনেকটা বাধ্য হয়ে সংবাদ প্রতিনিধির চাপে পড়ে বিলোনিয়া থানাতে নিয়ে আসা হয়েছে ৬টি মহিষ সহ বোলেরো গাড়িটি। তবে ১,২০,০০০ টাকার বিনিময়ে ছেড়ে দেয় বিলোনিয়া থানার পুলিশ এই মহিষগুলো সহ গাড়ি এবং গাড়ির চালককে, এমনটাই গুঞ্জন থানা সূত্রে। তবে রাতের বেলায় থানা সূত্রে আরো গুঞ্জন, এর টাকার ভাগ নাকি আধিকারিকদের পকেটে যাবে। নাম কি দাদা? সবির হোসেন। হ্যাঁ, সবির হোসেন। বাড়ি উদয়পুর। তো মহিষগুলা কইলে যেতে আছেন? এই সামনে। সামনে কোন জায়গা? এই সামনে কিভাবে এদিকে দেখুন। এত রাত্রে বেলা আইতে আইতে অনেক দূরত্ব আছে তো। না, 10টা বাজে রন বাজারে নেবেন না? আইসি অনেক দূরত্ব থেকে। কোন জায়গা থেকে আইছেন? এটা আমরা আইসি ডাইরেক্ট আনছি যায় ফটিকরাই। হ্যাঁ, ফটিকরাই কুমারঘাট থেকে আনছেন। এটা নিয়ে যাবেন কই? একজন ব্যবহার নাম কি ব্যাপারী? নাম চিনি না, আমরা কোন সময় আছি না তো। আর আপনার বাড়ি? উদয়পুর। কয়টা এখানে মহিষ কয়টা আছে? ৬টা। এটা কোন জায়গাতে ধরছে আপনার পুলিশে? কোন থানার পুলিশ? কোন থানার? বিলোনিয়া থানার পুলিশ নাকি? আপনার গাড়ি নম্বর কত? কি ৩১61? এর আগে দেখি গাড়ির নাম বেশি দিন। আপনি চালক নাকি ব্যাপারী? আমি ড্রাইভার। শান্তন টিভি। গোমতী জেলার গত কয়েকদিন ধরে সরকারিভাবে ছেলে মেয়েদের জন্য সাঁতার শেখানো বন্ধ রয়েছে, ফলে দেখা দিয়েছে এক অনিশ্চয়তা। উদয়পুর জগন্নাথ দিঘি যেদিন থেকে সংস্কারের জন্য সরকারিভাবে কাজ শুরু হয়েছে, সেদিন থেকে ছোট ছোট ছেলেমেয়েরা আর জগন্নাথ দিঘিতে সাঁতার শিখতে পারছে না। ফলে সরকারিভাবে গোমতী জেলার ক্রীড়া দপ্তর বিমল সিংহ স্মৃতি সুইমিং পুলে ছেলে মেয়েদের সাঁতার শেখানোর জন্য অনুমোদন দেওয়ায় সেখানে ছেলেমেয়েরা সাঁতারের প্রশিক্ষণ নিতে পারছে। গত কিছুদিন ধরে সেখানে সাঁতার শেখানো বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে গোমতী জেলা ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা বনজিৎ বাগচি বলেন, গত কয়েকদিন ধরে বিমল সিংহ স্মৃতি সুইমিং পুলে সাঁতার শেখানো হচ্ছে না, কারণ দীর্ঘদিন এই সুইমিং পুলের জল নষ্ট হয়ে আছে। তা সারাইয়ের জন্য জল সম্পদ দপ্তরের সঙ্গে কথা হয়েছে। চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জল পরিষ্কার করে ছোট ছোট ছেলে মেয়েদের সাঁতার শেখানোর জন্য ব্যবস্থা করে দেওয়া। দীর্ঘ বছর হয়েছে যে আরপি রয়েছে তা দিয়ে পরিষ্কার জল আসছে না। ইতিমধ্যে ক্রীড়া দপ্তর আগরতলা থেকে ও দপ্তরের আধিকারিকরা এসে দেখে গেছেন সুইমিং পুলের জলের অবস্থা। ছেলে মেয়েদের সাঁতার শেখানোর জন্য সরকারিভাবে যেমন শারীর শিক্ষক রয়েছেন, তেমনি চুক্তিবদ্ধভাবে একজন শারীর শিক্ষক নিয়োগ করা হয়েছে। ১০০ জনের উপর ছাত্রছাত্রীরা এই বিমল সিংহ স্মৃতি সুইমিং পুলে সাঁতার শিখতে আসে। কিন্তু গত কয়েকদিন আগে এক ক্রীড়া শিক্ষক দ্বারা এক অভিভাবকের সঙ্গে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা উপ অধিকর্তা বনজিৎ বাগচি স্বীকার করে বলেছেন এটা ঠিক হয়নি। পরবর্তী সময়ে এটা মীমাংসা হয়েছে। এই ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে আগেও বহুবার অভিভাবকদের তরফে অভিযোগ জানানো হলেও দপ্তর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। সাঁতার শিখতে আসা অভিভাবকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে অতি সত্বর উদয়পুর গোমতী জেলার বিমল সিংহ স্মৃতি সুইমিং পুলের অতি দ্রুত জল পরিষ্কার করে ছেলে মেয়েদের সাঁতার শেখানোর ব্যবস্থা করা। তো কিছুদিন আগে একটা সাঁতারকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারটা একটু বলবেন? এটা অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তো সময়ে আমি অফিসে ছিলাম না, জেলা পরিষদে আমি সভাধিপতি স্যারের লোকে স্কুল স্পোর্টসের ব্যাপার নিয়ে একটা আলোচনায় ছিলাম।
উনি আমাকে ফোন করে জানালেন যে সুইমিং পুলে বোধহয় কিছু একটা হচ্ছে, এখানে আপনি যান। তৎক্ষণিক এসে আমি দেখলাম এখানে আমাদের কোচরাও আছেন এবং অভিভাবকরাও আছেন। তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরবর্তী সময়ে আমি আমার নিজের চেম্বারে ওনাদেরকে নিয়ে বসি। স্থানীয় কাউন্সিলর ওয়ার্ড নাম্বার 3 ওনাকেও আমি এখানে দেখতে পেয়েছি, উনিও খবর পেয়ে এসছেন। ওনারা সবাই মিলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ব্যাপারটা শেষ করা হয়েছে। ক্রীড়া দপ্তর যে যাওয়া আসার যে রাস্তাটা একটা বিশাল একটা অবস্থা হয়ে গেছে, এই সম্পর্কে দপ্তরকে কোনো অবহিত করা হয়েছে? কোন রাস্তাটা? এই রাস্তাটা অ্যাকচুয়ালি এখানে 2019-20 রাস্তাটা বন্ধ করার ব্যবস্থা হয়েছিল। এখানে আপনার গেটে তালা থাকতো, বাইরের যেন কেউ না আসে। কিন্তু আমি এবছর জয়েন করে দেখলাম যে এটা বন্ধ হয় না। যাই হোক, তারপরে আমি উদ্যোগ নিচ্ছি বাইরের গাড়িগুলো। এখন দেখার বিষয় রাজ্য ক্রীড়া দপ্তর কি ব্যবস্থা নেয়, সেই দিকে তাকিয়ে আছে সাঁতার শিখতে আসা ছেলে মেয়ে থেকে অভিভাবকরা। শান্তন টিভি। পরকীয়া ঘিরে এক ব্যক্তিকে প্রাণনাশের চেষ্টার অভিযোগ। ঘটনা বুধবার রাতে ধর্মনগর থানাধীন রাজাপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকায়। আহত ব্যক্তির নাম নিমাই দেবনাথ। অভিযুক্তরা হলো তাপস নামো, রঞ্জিত দেবনাথ, পঙ্কজ দেবনাথ এবং প্রবীর দেবনাথ। বুধবার রাতে ধর্মনগর থানাধীন রাজাপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের 4 জন মিলে নিমাই দেবনাথকে মারধর করে এবং গলা কেটে দেয়। নিমাই দেবনাথ কোন ক্রমে 3 নম্বর মন্দিরের পাশে আসলে এলাকাবাসীরা দমকল কর্মীদের এবং থানায় খবর দেয়। খবর পেয়ে দমকল কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে নিমাই দেবনাথকে ধর্মনগরের উত্তরের জেলা হাসপাতালে নিয়ে আসে। রক্তাক্ত অবস্থায় নিমাই দেবনাথের চিকিৎসা শুরু হয়। মাথায় এবং গলায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। মোট 45টি সেলাই লাগে তার। কর্তব্যরত চিকিৎসকরা তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। আহত নিমাই দেবনাথ জানিয়েছেন তাকে তাপস নমো, রঞ্জিত দেবনাথ, পঙ্কজ দেবনাথ এবং প্রবীর দেবনাথ মিলে হামলা করেছে। তাপস নমো নিমাই দেবনাথের স্ত্রীর সাথে পরক্রিয়া রয়েছে বলে অভিযোগ। বাকি রঞ্জিত দেবনাথ, পঙ্কজ দেবনাথ এবং প্রবীর দেবনাথ সম্পর্কে তার শালা বলে পরিচিত। সকলে একজোট হয়ে এই ঘটনা সংঘটিত করে প্রাণ নাশের চেষ্টা করেছে বলে মনে করছে আহত যুবক এবং তার পরিবারের লোকজন। আবার কোন নামটি? আপনার মেসেজ? আপনার মিসেস কার সাথে প্রেম করে? তাপস নমো। কোন বাড়ি? তাহলে কি করে তাপস নমো? যে ডেকোরেটরের কাজ করে। আপনার বাবার নাম মনোরঞ্জন নমো। আচ্ছা, আপনার নাম? আপনার নাম? আচ্ছা, আপনার কোন নাম আছে তারা? হ্যাঁ, তারা কয়জন আসলো? 6 জন আসলো। কে কে আসলো? 4টা বাইক আসলো। কে কে আসলো? প্রবীর দেবনাথ, পঙ্কজ দেবনাথ, রঞ্জিত দেবনাথ। তারা চিনতে পারছেন আপনি? চিনতে পারছেন। জানা যায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হতে চলেছে। তারপর পুলিশ অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হবে। কিছুক্ষণ আগে আমাদের এই কন্ট্রোল রুমে একটা কল আছে, পশ্চিম রাধাপুর একটা লোক সিরিয়াস রক্তাক্ত অবস্থায় সারানো আছে। তো আমরা গেলাম, গিয়ে দিকে ঠিকই একটা দোকানের বাড়িটার মধ্যে উনি বসে আছেন। ওনার গলার মধ্যে হয়তো কিছু দিয়ে একটা আঘাত করা হয়েছে, প্রচন্ড ব্লিডিং হচ্ছে।
তো এটাকে আমরা রেস্কিউ করে এনে ধর্মনগর হসপিটালে শিফট করে ওনার চিকিৎসা করছে, কিন্তু ওনার নাম তো পাওয়া যায়নি। এবং এখানে লোকাল পাবলিক ছিলেন, অনেক লোকাল পাবলিক ছিলেন, ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে ওনাকে কেউ চেনে নাকি, ওনার নাম কি, ওরা কেউ কিন্তু বলতে পারে না ওর নামটা। দেশ জুড়ে এনটিএ বাতিলের দাবিতে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলন ক্রমশ তেজি করে তুলেছে ভারতীয় ছাত্র সংগঠন। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দেশ জুড়ে এনটিএ বাতিল করা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ত্রিপুরা স্কুল একত্রীকরণ বন্ধ করা, ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করা সহ একাধিক দাবিতে আন্দোলন সংগঠিত করা হয়। রাজধানী ছাত্র যুব ভবন থেকে মিছিলটি শুরু করে হুলস্থুল করে শিক্ষা ভবনে গিয়ে প্রবেশ করে। তারপরে সেখানে আন্দোলন সংগঠিত করে পুনরায় রাস্তায় এসে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কুশপুত্তলিকাপুরে তীব্র প্রতিবাদ জানানো হয়। উপস্থিত এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, দেশ এবং কোনো রাজ্যকে যদি ধ্বংস করতে হয় তাহলে শক্তিশালী কোনো বোমার প্রয়োজন হয় না। সে দেশ এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেই বহু বছরের জন্য দেশকে পঙ্গু করা যায়। দেশের বর্তমান সরকার নিট এবং নেট কেলেঙ্কারি সহ সব দিক দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে। এতে শিক্ষা ব্যবস্থার উপর নতুন করে এক অভূতপূর্ব সংকট নেমে আসছে। একইভাবে রাজ্যের বর্তমান সরকারও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে, 511টি স্কুলকে বন্ধ করে দিতে চাইছে। অপরদিকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এমনকি রাজ্যের স্কুলগুলির মধ্যে চরম শিক্ষক সংকট সৃষ্টি হয়েছে। ছাত্রছাত্রীরা যখন রাস্তায় নামছে তখন শাসক দলের গুন্ডারা এই ছাত্রছাত্রীদের উপর আক্রমণ সংগঠিত করছে। তাই এই সংকটের মুহূর্তে দাঁড়িয়ে এসএফআই আন্দোলনে নেমেছে এবং সর্বভারতীয় যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করছে এসএফআই বলে জানান তিনি। রাজ্যকে যদি ধ্বংস করতে হয় তাহলে শক্তিশালী কোনো বোমার দরকার পড়ে না। ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলে বহু বছরের জন্য একটা দেশকে পঙ্গু করে দেওয়া যায়। বিজেপি সরকার সমস্ত দিক দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। নিট এবং নেটের দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে ধর্মঘট ডেকেছি। সারা দেশ জুড়ে ছাত্র ধর্মঘট চলছে। আমাদের দাবি দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে। তার সঙ্গে ত্রিপুরা রাজ্যে গত 6.5 বছরে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সংকট নেমে এসছে। স্কুল বন্ধ করা হচ্ছে। নতুন করে বিজেপি সরকারের শিক্ষা দপ্তর এরা চেষ্টা করছে 511টা স্কুল বন্ধ করবে, তার তালিকা এসছে। সমস্ত জেলাতেই কাজ চলছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের ব্যর্থতায় লক্ষ লক্ষ ছাত্রের জীবন বিপন্ন হয়ে পড়েছে। স্কুলে শিক্ষক নেই। শিক্ষকের দাবিতে যখন সাধারণ ছাত্রছাত্রীরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করতে বৃহস্পতিবার পথ চলতি সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিলি করে রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা। এদিন মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা এমবিবি চৌমুনি এলাকায় সাধারণ মানুষদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেয়। এক ছাত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিভিন্ন প্রকার দূষণের মধ্যে একটি হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের ফলে মানুষের ফুসফুসে যথেষ্ট ক্ষতি হয়ে থাকে। শুধু ফুসফুস নয়, আরও বহু ক্ষতি হয়ে থাকে। সেই বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে এদিন পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে সচেতনতামূলক লিফলেট। আমাদের সকলেরই এই ব্যাপারে অবগত যে আমরা বর্তমান সময়ে আমাদের দূষণের পরিবেশ দূষণের মধ্যে বায়ু দূষণ একটি সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। তো সেখানে মনুষ্য সৃষ্ট দূষণের দ্বারা আমাদের পরিবেশের ওপর এবং কি সমস্ত প্রাণীগুলোর ওপর যে ক্ষতিকারক প্রভাব পড়ছে, তার মধ্যে একটি সমীক্ষা করে দেখা গেছে যে বাতাসে যে ভাসমান ধূলিকণা, যার ফলে আমাদের সকলেরই হৃৎপিণ্ডের ক্ষতি, ফুসফুসে ক্যান্সার, স্ট্রোক ইত্যাদি বিভিন্ন রকমের রোগ আমাদের দেখা দিচ্ছে। তো তার থেকে মুক্তি পেতে হলে আমাদের পরিবেশকে নির্মল রাখতে হবে এবং সেই চেষ্টা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সেই বার্তাই আজকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমাদের ওমেন্স কলেজ এনএসএস ইউনিট এবং ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ উদ্যোগে আজকে আমাদের
রাজ্য সড়ক পরিবহন শ্রমিকদের জরুরি দাবি আদায়ের জন্য বৃহস্পতিবার গণ ডেপুটেশন প্রদান করা হয় পরিবহন দপ্তরে। টিএমএসইউ, TSRWU, TRTCWU, TERWU যৌথভাবে আগরতলা শহরের এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে। উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা। সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, বর্তমান সরকারের আমলে পরিবহন শ্রমিকরা সারা দেশে ব্যাপকভাবে আক্রান্ত। জ্বালানি তেল এবং ট্যাক্সের টাকা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। একইভাবে রাজ্যেও সমস্ত কিছুর দাম বৃদ্ধি করে চলেছে সরকার এবং বিমার অর্থ 2 গুণ বৃদ্ধি করেছে। এতে রাজ্যে 3 থেকে 3.5 লক্ষাধিক পরিবহন শিল্পের সাথে জড়িত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে পুলিশেরও নির্যাতন চলছে পরিবহন শ্রমিকদের ওপর। বিভিন্নভাবে তাদের উপর জরিমানা করা হচ্ছে। এর প্রতিবাদে আজকের এই কর্মসূচি বলে জানান তিনি। যারা পরিবহনের সাথে যুক্ত, সারা দেশে পরিবহন শিল্পটা মারাত্মকভাবে আক্রান্ত। ডিজেল পেট্রোলের দাম, স্পেয়ার পার্টসের দাম বেড়েছে। ট্যাক্সের বোঝা বিরাট আকার ধারণ করেছে। ফি প্রায় 100 গুণ বাড়িয়ে দিয়েছে। সবটা মিলিয়ে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা এই পেশার সঙ্গে যুক্ত, এই কাজটা করে যারা জীবিকা নির্বাহ করে, তারা বিপন্ন। আমাদের রাজ্যে লক্ষ্য করে এলো বিজেপি সরকার ক্ষমতা আসার পর তারা ফি সহ সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছে এবং লক্ষ্য করা গেছে যে এখানে বিমা প্রিমিয়াম প্রায় 200 গুণ বাড়িয়েছে। বিমার প্রিমিয়াম তো এই অবস্থাতে তাদের পোষায় না। এখন এই থেকে যে আমাদের রাজ্যে যদি আমরা ধরি, প্রায় কমপক্ষে 3 থেকে 3.5 লক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত। কেউ নিজেরা সেলফ এমপ্লয়মেন্ট অটো যারা চালান, এবং এরা যদি কর্মহীন হয়ে যায় অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে। তার সঙ্গে চলছে পুলিশের নির্যাতন। একদিকে পরিবহন দপ্তরে গেলে সেখানে দালাল না ধরে কোনো কাজ হয় না, ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে, এবং তার সঙ্গে পুলিশের চলছে যুবকবাজি। শুধু চুরাইবাড়ি থেকে আগরতলা আসতে 25 থেকে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে মহিলা কংগ্রেস থেকে প্রার্থী নির্বাচন সহ একাধিক ইস্যু নিয়ে বৃহস্পতিবার প্রদেশ মহিলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেসের ভবনে আয়োজিত এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী দাস ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী দাস ভট্টাচার্য জানান, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এদিন মহিলা কংগ্রেসের বৈঠকের আয়োজন করা হয়েছে। যে সকল স্থানে মহিলা সংরক্ষিত আসন রয়েছে সেখানে মহিলা প্রার্থী বাছাই করা নিয়েও আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি নারী গঠিত অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে বলে জানান তিনি। আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে যে বৈঠক, সেটা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আলোচনা করার জন্য এবং আগামী দিনে আমরা কিভাবে পঞ্চায়েত নির্বাচনে সমস্ত যেখানে মহিলাদের সংরক্ষিত আসন আছে সেই জায়গায় মহিলা প্রার্থী করার ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে মিলিত হয়েছে। তাছাড়া সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে মহিলাদের উপর এবং ছাত্রী থেকে শুরু করে সমস্ত স্তরের মহিলাদের উপর যেভাবে নির্যাতন চলছে এবং পাশাপাশি কোনো সুরাহা এই বর্তমান বিজেপি সরকার মহিলাদের দিতে পারছে না, সেটা নিয়ে মহিলা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে নানাবিধ কিভাবে তাদেরকে। বুধবার 6 আগরতলা বিধানসভা এলাকায় বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্তের নামে পোস্টারিং করা হয়। যদিও কে এই পোস্টারিং করেছে তা জানা যায়নি। এই পোস্টারিং এ পাপিয়া দত্তকে নিয়ে জমির দালাল সহ বেশ কিছু আপত্তিজনক বিষয় উল্লেখ করা হয়। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে 6 আগরতলা বিধানসভা এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, রাজ্য জুড়ে বর্তমানে জমির দালালি চলছে। এক্ষেত্রে কিছু নেতা নেত্রীর নাম জড়িয়ে যাচ্ছে। সমগ্র রাজ্য জুড়ে জমি ক্রয় বিক্রয় নিয়ে দালালি চলছে। তবে পোস্টারে যা উল্লেখ করা হয়েছে এটা ঘটনা। সকলে সবকিছু জানে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আপনারা যে প্রশ্নটা করলেন এটা আমিও খবরের কাগজে দেখলাম এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম, যদি আমার চোখে পড়ে এটা তারা দলীয় ম্যাটার। আমরা
আপনারা জানেন সারা রাজ্য জুড়েই তো জমির দালালি কুলামকুলা চলছে। এখন তো কিছু নেতা নেত্রীরা এর মধ্যে জড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি কি বলবো, এটা ঘটনা, এটা নিয়ে এটা ঘটনা। জমি কেনা বেচা দালালি এই জিনিসগুলো তো প্রত্যেকটি জায়গায় চলছে। আমার এলাকার ছাড়াও সারা রাজ্য জুড়ে চলছে। এখানে পোস্টারিং করেছে, নিশ্চয় পুলিশ কেস হয়েছে শুনেছি, বের করবে। পুলিশের দায়িত্ব হচ্ছে বের করা। কংগ্রেসের এর সাথে কোনোভাবে কিছুর মধ্যে জড়িত না। আমরা জানি সব, কে কোথায় কে জায়গা কিনছে, কত টাকা কে কি দিচ্ছে, সব খবর আপনাদের কাছে চলে আসে। কাজে পোস্টারিং যে হয়েছে এটা ঘটনা, আর যা লিখেছে সেটাও ঘটনা। এর বাইরে আমরা নিন্দা জানাই, কি বলবো, ঘটনা সবাই জানে সেটা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার। আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।